নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস। দেখো, প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এরকম চানাচুর ভাজা আমাদের প্রত্যেকেরই কিন্তু ঘরে ঘরে থাকে, কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে সেই চানাচুরটা কিন্তু নরম হয়ে যায়। তখন সেই চানাচুরটা আমাদের খেতেও ভালো লাগে না, আমরা সেই চানাচুরটা কিন্তু অনেক সময় ফেলেও দিয়ে থাকি। তো কোনো রকম টেনশন ছাড়াই কিন্তু এই চানাচুরটা একেবারেই মচমচে করে নেওয়া যাবে। তো সেটা কিভাবে, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো যে কোনো খাবার কিন্তু ফেলে দেওয়াটা ঠিক নয়। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে চানাচুরগুলো দিয়ে দিলাম। আর তার ফলে কি হবে, চানাচুরটা কিন্তু আস্তে আস্তে গরম হতে শুরু করবে। এর ফলে চানাচুরটা একেবারেই কিন্তু মচমচে হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটও কিন্তু টাইম লাগবে না, তার মধ্যেই কিন্তু চানাচুরটা আস্তে আস্তে গরম হয়ে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটাকে কিন্তু গ্যাসটা অফ করে আমি রেখে দেব এই গরম কড়াইয়ের উপরে। তারপরে আস্তে আস্তে কিন্তু এটা শক্ত হতে শুরু করবে। তো অবশ্যই কিন্তু তোমরা টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো যে কতটা কার্যকরী। তাহলে কিন্তু তোমাদের খাবারগুলো আর নষ্ট হবে না। আর সেই যে খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোও কিন্তু তোমরা এভাবে খেয়ে নিতে পারবে। তো দেখো, আমি এখানে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। তারপর এই চানাচুরটা আমি এর উপরে রেখে দেব। তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হয়ে থাকবে। অবশ্যই একবার হলেও বাড়িতে অ্যাপ্লাই করে দেখো। দেখো, বেগুন খেতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু বেগুন ভাজতে অনেকটাই কিন্তু তেল খরচা হয়ে যায়। তো কোনো রকম টেনশন ছাড়াই অল্প তেলে কিভাবে বেগুনটা ভাজা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমার যতটা প্রয়োজন আমি কিন্তু বেগুনটা কেটে নিয়েছি। তারপর এটার মধ্যে কিন্তু এখন আমি জল দিইনি। তো বেগুনটার মধ্যে কিন্তু আমি এখন জল দিয়ে দেব প্রথমে, কারণ বেগুন জলে না দিলে বেগুন কিন্তু লাল হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি বেগুনের মধ্যে জলটা দিয়ে দিলাম। তারপরে দেখো যে কাজটা আমি করব, তো এইভাবে জলটা আমি একটু বেশি করেই দিলাম, যেহেতু আমার বেগুনটা বেশি সেই জন্য কিন্তু একটু বেশি করেই জলটা আমি এখানে ব্যবহার করেছি। তারপরে এই জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ। তো লবণ বেগুনের মধ্যে দিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের মতো যদি রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু বেগুনটা অনেকটাই নরম হয়ে যায়। তার ফলে যখন বেগুন আমরা ভাজবো সেই সময় কিন্তু খুবই তেলের পরিমাণটা কম লাগবে। বিশ্বাস না হলে অবশ্যই একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। তো দেখো, লাল লাল জল কিন্তু বেরিয়ে আসছে। তো এইভাবে জলের মধ্যেই আমি 10-15 মিনিটের মতো রেখে দেব। যদি হাতে অত টাইম নাও থাকে, 5 মিনিটে রাখলেও কিন্তু কাজটা হয়ে যাবে। তো এইভাবে এখন আমি রেখে দিলাম। চলো পরের যে টিপসটা শেয়ার করব। আমরা যখন মাছ মাংস কাটি বা সারাদিন যখন কাজ করি, রান্নাঘরের অনেক রকম গন্ধ কিন্তু আমাদের হাতে লাগে। তো সেই গন্ধটা কিন্তু যখন হ্যান্ড ওয়াশ করি তখন কিন্তু খুব ভালো করে ওঠে না। তো কোনো রকম টেনশন ছাড়াই দেখো, আমরা যখন চা করি বাড়িতে, সেই চায়ের যে পাতাগুলো থেকে যায়, সেই চায়ের পাতা যদি এভাবে হাতে ঘষে নেওয়া যায় খুব সুন্দর করে, তাহলে 1 মিনিটের মতো ঘষে নিলেই কিন্তু যথেষ্ট। তার ফলে কি হবে, আমাদের হাতের গন্ধ কিন্তু একেবারেই চলে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করো, তাহলে আলাদা করে আর হ্যান্ড ওয়াশ করার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি এভাবে ভালো মেখে নিচ্ছি। আর এই চায়ের যেহেতু একটা ফ্লেভার আছে, আর এর মধ্যে অনেক সময় লবঙ্গ এলাচ এগুলোও দেওয়া থাকে, তারও একটা ফ্লেভার আছে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু হাতের দুর্গন্ধটা একেবারেই চলে যাবে। তো চলো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি লবণ আর হলুদটা কিন্তু দিয়ে রেখেছি আগের থেকে। এবার আমি আলুগুলো ছেড়ে দেব, কারণ অনেক সময় দেখা যায় আলু বা অন্যান্য কিছু দিতে গেলে তেলের মধ্যে সাথে সাথে কিন্তু তেলটা ছিটকে গায়ে চলে আসে, আর তার ফলে কিন্তু অনেক বড় দুর্ঘটনাও ঘটতে পারে আমাদের সাথে, কারণ চোখে মুখে অনেক জায়গায় পড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আলুগুলো ছাড়ছি, তেলটা কিন্তু একেবারেই নড়াচড়া করছে না, কারণ এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। তাই অবশ্যই তেলে কিছু ছাড়ার আগে, তার আগে যদি তোমরা লবণ আর হলুদটা দিয়ে দাও, তাহলে কিন্তু সেই তেলটা একটুও ছিটকে গায়ে আসার ভয় থাকবে না, আর আমরাও কিন্তু অনেক বড় বিপদের হাত থেকে বাঁচতে পারি। চলো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব।
এখানে আমি সসপ্যানে বসিয়ে দিয়েছি জল, আর জলটাও ফুটছে। আর এই জলের মধ্যে আমি কি দেব সেটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি আগে থেকে জলটা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ। তো লবণ কেন দিচ্ছি সেটাও আমি বলবো, যে এই জলের মধ্যে লবণটা কেন দিচ্ছি। এর সঙ্গে একটু মিক্সড হয়ে গেল, তো তোমরা নর্মাল জল আর লবণ কিন্তু একসঙ্গে দিতে পারো। তারপরে দেখো এখানে একটা নিয়েছি ডিম। অনেক সময় কি হয়, নতুন ডিম হলে সেই ডিম কিন্তু ফেটে যায়, তো সেই ডিম কিন্তু ফাটার হাত থেকে রক্ষা করে লবণ। তো সেই জন্য আমি লবণ আর জল কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি, তারপরে ডিমটা দিয়েছি। তোমরা চাইলে একসাথেও দিতে পারো, তার ফলে ডিমের যে খোসাটা সেটাও কিন্তু ভালোভাবে উঠে যাবে, ডিমটাও কিন্তু ফেটে যাবে না, আর ডিমটা কিন্তু বাইরেও চলে আসবে না। দেখো চিংড়ি মাছ ভাজতে কিন্তু আমাদের যথেষ্ট তেল লাগে, তো কোনো রকম টেনশন ছাড়াই আমি কিন্তু খুব অল্প করে প্রথমে দিয়েছি তেল, তারপরে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর অল্প করে কিন্তু জল দিয়ে দিয়েছি। তার ফলে কি হবে, চিংড়ি মাছটা খুব ভালো করে যেমন ভাজাও হয়ে যাবে, আর লবণ হলুদটা সাথে দিয়েছি, আর তেমন কিন্তু আমাদের চিংড়ি মাছটা কাঁচাও থাকবে না। অল্প তেলে কিন্তু আমরা চিংড়ি মাছটা ভেজে নিতে পারবো। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো বাড়িতে কিন্তু অনেক প্রকারের আমাদের ডাল থাকে, তো সেই ডালটা আমাদের কিন্তু সবসময় খাওয়া হয়ে ওঠে না, তখন সেই ডালের মধ্যে পোকাও লেগে যায়। তো সেই জন্য দেখো ডালটা যখন আমরা স্টোর করব তার আগে অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে নিতে হবে। তো কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে তারপরে যদি এভাবে খুব ভালো করে মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ডালটা আমাদের নষ্ট হবে না, বছরভর কিন্তু আমরা এটাকে সংরক্ষণ করতে পারবো। অবশ্যই কিন্তু তোমরা টিপসটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু বুঝতে পারবে সত্যি ডালে পোকা হয় কি হয় না। কারণ টিপসগুলো শুধু দেখলে কিন্তু হবে না, সত্যি এটা কার্যকরী কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে। তো দেখো ডালটা কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে তেল দিয়ে। এবার এই ডালটাকে আমি স্টোর করব, বছরভরও কিন্তু থেকে যাবে। ওই যে কালো কালো পোকা যে হয় ডালে, সেই পোকা কিন্তু একদমই হবে না, আর আমাদের সংসারে খরচাটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। কারণ ওই পোকাগুলো হলে কিন্তু আমরা সেই ডালটা খাই না, ফেলে দিই, তো তার ফলে আমাদের টাকাটাও কিন্তু অনেকটাই খরচা হয়ে যায়। শাক খেতে আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু এই শাক কাটতে আমাদের অনেকটাই সমস্যা হয়ে যায়, বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা। তো এই টিপসটা যে সবাইকে অ্যাপ্লাই করতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই। যারা নতুন গৃহিণী বা যারা একেবারেই পারে না তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, আর যারা এই কাজটা পারো ভালো করে শাক কাটতে তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ইগনোর করে যেতে পারো। তো দেখো এখানে আমি সেফটি পিনটা কিন্তু এভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি, একটু বড় সাইজের সেফটি পিন হলে সবথেকে ভালো হয়। তারপরে দেখো এইটা কি করব, আমি এই ঢাকনাটা দিয়ে এইভাবে কিন্তু শাকটাকে ধরে নিচ্ছি, আর এইভাবে এই যে নখের মধ্যে দিয়ে কিন্তু এই ঢাকনাটা এভাবে দেব। তার ফলে কি হবে, আমার নখটাও কিন্তু যেমন অনেকটা দূরে আছে, আঙুল কেটে যাওয়ার ভয়ও নেই, আর সাথে সাথে কিন্তু আমি ঝিরিঝিরি করে শাকটা কাটতেও পারবো। তো তোমাদের পছন্দ অনুযায়ী দেখো এভাবে সহজেই কিন্তু শাকটাকে কেটে নিতে পারবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর দেখো কত সহজে কিন্তু আমি শাকটাকে কেটে নিতে পারছি, আমার কিন্তু হাত কেটে যাওয়ার কোনো ভয় নেই। শাক বটি দিয়েও কাটা যায়, কিন্তু বটি দিয়ে কাটলে অনেক সময় হাত কেটে যাওয়ার কিন্তু ভয় থেকেই যায়। তো সব রকম টেনশন থেকে মুক্ত করার জন্য কিন্তু তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমাদের টিপসগুলো হেল্পফুল হবে।